আধুনিক জগতের আড়ালে ক্যাম্পা জঙ্গলের সিপাহী বিদ্রোহের সময় থেকে বন্ধ রয়েছে এক অভিশপ্ত টানেল। গ্রামের গুটি কয়েক পরিবার সবার নজর থেকে এই টানেল পাহারা দিয়ে আসছে যাতে কেউ এটা না খোলে। কিন্তু কেন? কি এই অভিশাপ? আর গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলাটিকে কেন ছাগলের রক্ত খাওয়ানো হয়? এই সকল রহস্যময় প্রশ্নের সাথে শুরু করছি এসআরকের প্রডিউস করা মিনি সিরিজ বেতাল। প্রত্যন্ত নীলজা গ্রামে আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকে। এই গ্রামে পাহাড়ের মন্দিরে অপদেবতা বেতালকে শান্ত রাখার উদ্দেশ্যে পুজো হচ্ছিল। মন্ত্র পড়ে তাদের মধ্যে সবথেকে বয়স্ক এক মহিলা ছাগলের রক্তপান করে বেতালের মূর্তি স্পর্শ করে। এই মহিলা নাকি মিডিয়াম হয়ে বেতালের সাথে কথা বলতে পারে। কিন্তু আজ মূর্তি স্পর্শ করতেই বয়স্ক মহিলাটি ভয়ানক কিছু ভিশন দেখতে পায়, যেন নিকট ভবিষ্যতে কোনো বিপদ আসতে চলেছে। তার উপর বেতালের প্রভাব বাড়ছে দেখে গ্রামবাসীরা মূর্তি ঢেকে ফেলে। ছটফট করে সে একটাই কথা বলছিল, ওদের ভুলেও টানেল খুলতে দিও না, ওটা যেন সারা জীবন বন্ধ থাকে। পরের দিন সূর্য কনস্ট্রাকশন কোম্পানির মালিক মিস্টার অজয় মুধালওয়ান লোকজন নিয়ে নীলজা গ্রামে উপস্থিত হয়, কারণ অজয়ের কোম্পানি সরকারের তরফ থেকে বেতাল পাহাড় কেটে হাইওয়ে তৈরির অর্ডার পেয়েছে। কিন্তু মাঝপথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই টানেল। তাই এটাকে খুলে নতুনভাবে রেনোভেট করতে হবে। শুক্রবার এই টানেল উদ্বোধন করতে মিনিস্টার আসবে, তাই অজয় দ্রুত কাজ শেষ করে মিনিস্টারের সাথে ছবি তুলবে বলে বউ শকুন্তলা ও একমাত্র মেয়ে সানভিকে নিয়ে এসছে। সাথে ছিল অ্যাসিস্ট্যান্ট ভানু। এই টানেল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কর্নেল জন লেইনডাক বানিয়েছিল, তবে বিশেষ কারণে এটা এখন বন্ধ। কিন্তু কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে বাঁধা হয়ে দাঁড়ালো নীলজা গ্রামের গুটি কয়েক আদিবাসী পরিবার। তারা তাদের নিজস্ব ঐতিহ্য নষ্ট করতে দেবে না, তাই এদের রুখতে টিভি চ্যানেলে ছড়িয়ে দেওয়া হলো ফেক নিউজ, যেখানে এই আদিবাসীদের নকশাল ও উগ্রপন্থী তকমা লাগিয়ে জঙ্গল থেকে সরিয়ে গ্রেপ্তারের আর্জি করা হয়। অজয়ের এমনিতেই করাপশনের সঙ্গে ওঠা বসা, সাথে সরকারকে বেআইনি ফান্ডিং তো ছোটখাটো ব্যাপার। তাই সরকারের তরফ থেকে পরিস্থিতি সামলাতে পাঠানো হয় স্পেশাল ফোর্স বাস টিমকে। এই গ্রুপের হেড মিস ত্যাগী, যে কিনা সবার অগোচরে অজয় বা সরকারের থেকে ফান্ডিং নিয়ে বিভিন্ন বেআইনি মিশন করে থাকে, যার ব্যাপারে টিমের লোকেরাও জানে না। ত্যাগীর আন্ডারে গ্রুপকে অনফিল্ড লিড করে অফিসার বিক্রম সিরোহি। বিক্রম কিন্তু ম্যাডামকে নিজের আইডল মানে, তাই ওর আদেশ আজ অবধি কখনো উল্লঙ্ঘন করেনি। তবে বিক্রমকে তার লাস্ট মিশন সমীর নিবাস এনকাউন্টারের ঘটনা দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়, যেখানে পুরো গ্রামের নিরীহ লোকগুলোকে উগ্রবাদী বলে মেরে ফেলার পর মৃত মায়ের সামনে দাঁড়িয়ে থাকা এক বাচ্চার কান্না সে আজও ভুলতে পারেনি। তো অজয়ের ডিমান্ডে 24 ঘন্টার মধ্যে গ্রাম খালি করার অর্ডার দিয়ে ত্যাগী বাস টিমকে নীলজা গ্রামে পাঠায়। এই গ্রাম আগে ব্রিটিশদের ডেটা ছিল, তাই পুরনো ব্যারাক অস্ত্রাগার আজও ইতিহাসের সাক্ষী বহন করছে। ত্যাগীর মিথ্যের প্রতিশ্রুতি অনুযায়ী এই গ্রামের সো কল্ড নকশালরা নাকি চায় না তাদের উন্নতি হোক, তাই এদের উৎখাত করে নতুন যুগে ফিরিয়ে আনতে হলে এই গ্রাম সংলগ্ন ক্যাম্পা জঙ্গলে হাইওয়ে তৈরি করা খুবই জরুরি। সেই মতো ত্যাগী পুরো টিম সহ বিক্রম, আলুবালিয়া ওরফে আলু, আকবর ও সদ্য জয়েন করা আকবরের ভাই হককে নিয়ে রওনা দিল। গ্রামে পৌঁছে বিক্রম সকল গ্রামবাসীদেরকে শান্তিপূর্বক জায়গা খালি করতে বললে কেউ রাজি না হওয়ায় শুরু হয় মারধর। তবে এটা বেশিক্ষণ চলল না। বাস টিম ওদের উৎখাত করে বাড়ি জ্বালিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু এদের মধ্যে গ্রামের প্রধান ও তার বউ পুনিয়া জঙ্গল পেরিয়ে গ্রাম প্রান্তে ব্রিটিশদের জরাজীর্ণ ব্যারাকে এসে বয়স্ক মহিলাটিকে গ্রামের অবস্থা জানালে তারা টানেলের সামনে বাস টিমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা বন্দুক তাক করে বাস টিমকে টানেল ছেড়ে ফিরে যেতে বলে, কারণ এই পাহাড়ে নাকি প্রেতের বাস। যদি কোনো ক্রমে এই টানেল খোলা হয় তাহলে এক ভয়ঙ্কর অভিশাপ ছড়িয়ে যাবে যা মড়ক ডেকে আনবে। বাস টিম তাদের শান্তিপূর্বক বোঝানোর চেষ্টা করে, কারণ যতক্ষণ না ওদের তরফ থেকে কোনো অ্যাটাক হচ্ছে ততক্ষণ এরা কিছু করতে পারবে না। তার উপর শুধুমাত্র গ্রাম খালি করার অর্ডার আছে, গ্রামবাসীদের মারার নয়। তখনই বাস টিমের গাড়ির নিচে লুকিয়ে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ হলে ত্যাগী ওদের উপর গুলি চালানোর অর্ডার দেয়।
এতে গ্রামের প্রধান ও পুনিয়া ছাড়া সবাই মারা পড়ে। এখন সময় গড়িয়ে সন্ধে। মৃত গ্রামবাসীদের দেহ টপকে অজয় সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে। শকুন্তলা মেয়েকে নিয়ে হোটেলে ফিরে যেতে চাইলে অজয় এক থাপ্পড় মেরে বলে, হোটেল এই জঙ্গল থেকে অনেক দূরে, তার উপর আমাদের ড্রাইভার মারা গেছে, তাই মিনিস্টার আসার পর কাল ছবি তুলে একসাথে যাবি, চল ফোট। শকুন্তলা মুখ বুজে সব সহ্য করে, কারণ ওর উপরে কিছু বলতে পারে না। ততক্ষণে জেসিবি টানেল খুলে ভিতরে প্রবেশ করে যায়, আর একদিকে বাস টিম পুনিয়া আর প্রধানকে ধরে ফেলে। পুনিয়া বলে, স্যার, আমরা উগ্রবাদী নই, সাধারণ গ্রামবাসী। ওই বিস্ফোরণ আমরা করিনি, আমরা শুধুমাত্র এত বছর এই টানেল রক্ষা করছিলাম। এদিকে টানেলে প্রবেশ করা টিমের ওয়াকি থেকে সিগন্যাল আসা বন্ধ হয়ে গেলে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, আর ঠিক কয়েক সেকেন্ড পরেই পেটে নাড়ি ভুড়ি হাতে একজন কর্মী বেরিয়ে এসে লুটিয়ে পড়লে সবাই আঁতকে ওঠে। ত্যাগী তখনই বিক্রম সমেত পুরো টিমকে ব্যাকআপে রেখে নিজের টিম নিয়ে টানেলে প্রবেশ করে। তাদের অনুমান ভিতরে নকশালেরা এখনো লুকিয়ে আছে। নাইট ভিশন অন রেখে তাদের প্রত্যেককে বাইরে থেকে আলু মনিটর করছিল। কিছুটা ভিতরে আসলে দেখা যায় জেসিবির একটাও শ্রমিক তো নেই, বরং ছড়িয়ে পড়ে রয়েছে বেশ কিছু ব্রিটিশদের পতাকা ও একাধিক রেজিমেন্টের পোশাক। তারা অনুমান করে কোনো কারণে হয়তো এই স্থানে ব্রিটিশদের একটা পুরো রেজিমেন্ট চাপা পড়ে মারা গেছিল। তখনই ত্যাগী ওর সামনে লম্বাকৃতি কাউকে টুপি পরে দাঁড়িয়ে থাকতে দেখে। পুরো টিম বন্দুক তাক করে ওর দিকে এগোতেই ক্যামেরা অফের সাথে শুনতে পায় ভয়ানক আর্তনাদ ও গুলির শব্দ। টানেল থেকে চন্দন আর ত্রিপাঠী আহত অবস্থায় কোনো রকমে বেরিয়ে অজ্ঞান হয়ে যায়। বিক্রম ত্যাগী ম্যাডামকে আসতে না দেখে ওর সাথে হককে নিয়ে টানেলে ঢুকলে দেখে ত্যাগী ভয়ে ঘোরের মধ্যে পড়ে আছে। তাকে কোনো মতে নিয়ে বেরোতে গেলে ত্যাগী উপরে তাকে কিছু বলার চেষ্টা করলে উপরে টর্চ ফেলতেই বিক্রম ভয়ে বরফের মতো জমে যায়। বিক্রম বেশি বোঝার সুযোগ পেল না। ক্ষণিকের মধ্যে দেওয়াল থেকে জম্বির মতো সৈন্যগুলো তাদেরকে মারতে এলে বিক্রম প্রাণ ভয়ে ত্যাগীকে নিয়ে দৌড়তে শুরু করে, কিন্তু মাঝপথে হককে একটা জম্বি পায়ে কামড় দিলে বিক্রম কোনো রকমে ওকে বাঁচিয়ে বাইরে চলে আসে। এরপর টানেল থেকে শুরু হয় একের পর এক গুলি বর্ষণ। সেইখান থেকে বেঁচে কিছু দূর আসলে দেখে পুনিয়ারা যাদবকে আহত করে পালিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাঁচতে হলে যেমন করেই হোক জঙ্গলের প্রান্তে ব্রিটিশদের পুরনো ব্যারাকে লুকোতে হবে। সেই মতো গুলিবর্ষণ থেকে বেঁচে সেখানে পৌঁছলেও পুনিয়া ভিতর থেকে জানিয়ে দেয় যে তারা দরজা খুলবে না, কারণ তার দাবি ছিল যারা আহত তাদের ভিতরে আনা যাবে না, এতে সবার মঙ্গল। ইতিমধ্যে জম্বি সেনা গুলি চালাতেই শকুন্তলা গুলিবিদ্ধ হলে আলু দরজা ভেঙে সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করে। হঠাৎ গুলি চালানো থেমে যায়। এরা সবাই আহতদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সবার অগোচরে শকুন্তলাকে পুনিয়া এবং প্রধান তুলে নিয়ে যায়। এরা তখনও ভাবছে নকশালেরা তাদের উপর আক্রমণ করেছে, কিন্তু বিক্রমের মাথায় অন্য কিছু ঘুরছে। দ্রুত মেন দরজা মেরামত করে একজন বাইরে নজর রাখতে বসে পড়ে, আর আলু ব্যারাকের চারিদিকে ক্যামেরা বসে মনিটর করতে থাকে। বিক্রম শকুন্তলাকে খুঁজতে ব্যারাকের ভিতর আসলে এক বন্ধ দরজার ওপারে পুনিয়াদের খুঁজে পেলেও জানিয়ে দেয় যে ওরা দরজা খুলবে না। ততক্ষণে হকের জ্ঞান ফিরলে টানেলে ওর সাথে কি হয়েছিল সেটা কিছুতেই মনে করতে পারে না। কাঞ্জি লক্ষ্য করে যে ওদের উপর .75 গুলি চালানো হয়েছে, যেগুলো আজ থেকে বহু বছর আগে ব্যবহার করা হতো, অর্থাৎ ব্রিটিশদের রেখে যাওয়া অস্ত্রাগারের জিনিস নকশালরা ব্যবহার করছে। ত্যাগী এখনো ঘোরের মধ্যে, পালস চলছে কিন্তু কোনো রেসপন্স নেই। বিক্রম বলে, ম্যাডাম, আমি টানেলে যা দেখেছি সেটা কি আপনিও দেখেছেন? ওরা কারা? ক্ষণিকের মধ্যে ত্যাগী ঝটকা দিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, ও আমার সামনে ছিল, আমায় অর্ডার ফলো করতে বলছে। বহু বছর সে বাইরের পৃথিবী দেখেনি, কিন্তু সে আবার ক্ষমতায় ফিরবে। কথাটা শেষ করতেই ত্যাগী পুনরায় ঘোরের মধ্যে চলে যায়। বেগতিক দেখে বিক্রম ব্যাকআপ ফোর্স পাঠানোর খবর পাঠায়, কিন্তু ওয়াকি কাজ করছে না। অতএব যেমন করেই হোক সকালে মিনিস্টার আসা অবধি অপেক্ষা করতে হবে। ততক্ষণে চন্দনা ত্রিপাঠীর বডি বাথরুমে শিফট করতে গেলে আচমকা ওয়াকি বেজে ওঠে। অস্পষ্টভাবে ইংলিশে কেউ বলছে, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আয়, না হলে সব কটাকে চিড়ে ফেলবো। এটা শুনে বিক্রম হককে অর্ডার দেয় সানভিকে নিয়ে পাশের রুমে পাহারায় থাকতে। কিন্তু কাঞ্জির কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। লাশ দুটো মনে হয় নড়ছে, আবার কখনো জায়গা পরিবর্তন করছে। কাঞ্জি ভয়ে ওয়াকি নিয়ে বেরোতে যেতেই লাশ দুটো আচমকা ওর পাশে দাঁড়িয়ে পড়ে।
তখনই গুলির আওয়াজ শুনে সবাই বাথরুমে আসলে দেখে কাঞ্জি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার বুক থেকে পেট অবধি কেউ অমানসিকভাবে চিড়ে দিয়েছে, সাথে ওদের দুজনের বডি উধাও। অতএব উপায় না থাকায় বিক্রম পুনিয়াদের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দুজনের মৃতদেহ উধাও হয়ে গেছে শুনে পুনিয়া দরজা খুলল। বিক্রম দেখে ওরা শকুন্তলাকে মন্ত্রপুত হলুদের গণ্ডির ভিতর হাতে পায়ে মোটা পেরেক পুঁতে শুইয়ে রেখেছে। এটা দেখে বিক্রম পুনিয়াকে মারতে গেলে পুনিয়া বলে, স্যার, ওই পাহাড়ে বেতালের অভিশাপ আছে, যা কোনো দিনও শেষ হবার নয়। বলা হয় বেতাল যদি কাউকে আঘাত করে বা মেরে ফেলে তাহলে সে পুনরায় জীবিত হয়ে ওঠে, কিন্তু মানুষ হিসেবে নয়, শয়তান বা জম্বি রূপে। বেতালের দেওয়া বিষাক্ত ক্ষতস্থান থেকে অভিশাপ শরীরের সাথে আত্মাকে পজেস করে ফেলে, তখন সে মানুষটা বেতালের অধীনে চলে যায়। এইভাবেই সে নিজের এমন সেনা বানাতে চায় যাদের খিদে কোনোদিনও মেটে না। আর বেতালের এই অভিশাপ কর্নেল লেন্ডক বহন করে চলেছে শত বছর ধরে। গ্রামে ওই একমাত্র বয়স্ক মহিলা ছিল যে মিডিয়াম হয়ে বেতালের সাথে কথা বলতো, যাকে তোমাদের টিম মেরে ফেলেছে। শকুন্তলার শরীরে বেতালের অভিশপ্ত বুলেট ছিল, যার কারণে সেও কিছুক্ষণ পর শয়তানে পরিবর্তিত হবে। তাই সুরক্ষার স্বার্থে ওকে পেরেকে পুঁতে রাখা হয়েছে। বিক্রম না চাইতেও এই কথায় বিশ্বাস করতে হয়, কারণ টানেলে যা কিছু দেখেছে তার কোনোটাই মানবীয় নয়। পুনিয়া বাইরে আগুন জ্বালিয়ে গোটা ব্যারাক মন্ত্রপুত হলুদ দিয়ে ঘিরে রেখেছে, যা তাদের বেতালের থেকে সেফ রাখবে। তাই যদি ভিতরে কোনো ইনসেক্টেড বা মৃত মানুষ থাকে তাহলে ইতিমধ্যে তাদের পুড়িয়ে ফেলতে হবে। বিক্রম বেশি কথা না বাড়িয়ে কেরোসিন নিয়ে সোজা গিয়ে কাঞ্জির বডি জ্বালিয়ে দেয়, কিন্তু বাকি দুজনকে এখন সে কোথায় পাবে? ইতিমধ্যে বিক্রম বাকি টিম মেম্বারদের পুনিয়ার কথাগুলো জানিয়ে সতর্ক করতে চাইলে সবাই মজা ওড়ায়, ভাবে আকস্মিক ঝটকায় বিক্রমের মানসিক স্থিতি বিগড়ে গেছে। তাই টিমকে লিড করার দায়িত্ব দেওয়া হয় আলুকে। ততক্ষণে ত্যাগী সবার অজান্তে একটা সিক্রেট রুমে আসলে জানতে পারে এই ব্যারাকে কর্নেল একসময় থাকত। তার লেখা জার্নাল থেকে বেতাল ও পাহাড়ের অভিশাপের ব্যাপারে জানতে পারে। শুধু তাই নয়, এটায় ব্ল্যাক ম্যাজিক ও বেতালকে জাগিয়ে তোলার সব রীতি লেখা ছিল। এইসব দেখে অজয়ের চোখ এক অদ্ভুত লালসায় জলজল করে উঠলে জার্নালটা নিজের কাছেই রেখে দেয়। এদিকে বিক্রম সানভিকে চেক করতে এলে দেখে হকের অবস্থার অবনতি ঘটছে, তাই ওকে বাথরুমে এনে পায়ের ক্ষতস্থান চেক করলে দেখে ইঞ্জেকশন দেওয়ার পরেও জায়গাটা বিষিয়ে গেছে। তাহলে পুনিয়ার কথা একদম ঠিক, অর্থাৎ পরিস্থিতি খুব খারাপ হওয়ার আগেই একে জ্বালিয়ে ফেলতে হবে। তাই বিক্রম ওকে কথার জালে ফাঁসিয়ে অজ্ঞান করতে গেলে আকবর পিছন থেকে বিক্রমের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। ওদের মধ্যেকার দ্বন্দ্ব তো আগে থেকেই ছিল, কিন্তু এই ঘটনা আগুনে ঘি দেওয়ার কাজ করে। তার উপর কাঞ্জিকে পুড়িয়ে মারার প্রমাণও ছিল। তাই আকবর ওর মাথায় মেরে অজ্ঞান করে বাকিদেরকে খবরটা দেয়, কিন্তু হকের অবস্থার ব্যাপারটা চেপে যায়। তখন সানভি একা শুয়ে। আচমকা দরজা খুলে গেলে একটা ভারী পায়ের শব্দ শুনতে পেলেও কাউকে দেখতে পায় না। তখনই উপরে তাকাতেই ভয় হাড় হিম হয়ে যায়। উপরের দেওয়াল বেয়ে চন্দন ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সানভি ভয় বিছানার তলায় ঢুকতেই যাবে, আর তখনই ওর চিৎকার শুনে বিক্রমের জ্ঞান ফিরতেই নিজেকে মুক্ত করে কোনো রকমের সানভিকে বাঁচিয়ে পুনিয়ার সাহায্য নিয়ে দুজনকে ওই ঘরে বন্দি করে দেয়। বিক্রম সানভির এই অবস্থার জন্য নিজেকেই দোষী মনে করছিল, যেন পুরনো স্মৃতির আবার পুনরাবৃত্তি হচ্ছে। বিক্রম ওকে কথা দেয় যেমন করেই হোক তাকে এই নরক থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। তাই বিক্রম পুনরায় টিমকে বেতালের ব্যাপারে বলতে গেলে হক এসে পড়ায় বিক্রম ওর পালস চেক করতে বললে আকবর সবাইকে বাঁধা দেয়। হক আকবরকে ক্রমাগত বলে যাচ্ছে, ভাই ওদের মেরে দে, সবাইকে শেষ কর। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে পুনিয়া থলি থেকে মন্ত্রপুত হলুদ ওর দিকে ছুঁড়ে মারতেই হক আসল রূপে এসে যাদবের গলা ছিঁড়ে মেরে ফেলে। বাকিরা ওকে কোনো রকমে ধরে ফেললে ঘটল আরেক বিপত্তি। মেঘের গুরুগর্জনের সাথে নামল প্রবল বৃষ্টি। এই বৃষ্টি ওদের জন্য কাল, কারণ এতে ঘেরাবন্দির জন্য জ্বালানো আগুন ও হলুদের গণ্ডি ধুয়ে যাবে। সাথে সাথে দেখা যায় বৃষ্টির মধ্যে সীমানার প্রান্তে ব্রিটিশ পোশাক পরা অভিশপ্ত ভয়ঙ্কর জম্বি কবর থেকে উঠে এসে একভাবে তাদের বিজয় ডঙ্কা বাজিয়ে চলেছে, যা ব্যারাকের ভিতরে থাকা বাস টিমের অভিশপ্ত ও ইনফেক্টেড সৈন্যদের জাগিয়ে তোলে। হক ফিস ফিস করে বলে, এটা ব্রিটিশদের সব থেকে বর্বর 90তম টনটেন ভলেন্টিয়ার্সদের রেজিমেন্ট, কর্নেল জন ল্যান্ডক।
বেতালকে জাগিয়ে তার শক্তি পেতে চেয়েছিল। তার ইচ্ছে ছিল পুরো ভারতে একা রাজত্ব করার। সেই সময় ওদের দেশে ব্লেয়ার উইচের ঘটনা দেখে কর্নেল ব্ল্যাক ম্যাজিকের প্রতি সময়ের সাথে আকৃষ্ট হয়। সিপাহী বিদ্রোহের সময় এই টানেলে কর্নেল তার দল নিয়ে কাজ করার সময় বিদ্রোহীরা তাদের টানেলের ভিতর জীবন্ত আটকে মেরে ফেলে, কিন্তু তাতেও কর্নেল হেরে যায়নি। তাই ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে নিজের ছেলের বলি দিয়ে বেতালকে জাগিয়ে তোলে, আর তখন থেকেই এই অভিশাপ চলে আসছে। হক বলে, আমাদের সবার দৃষ্টি, শরীর, মন, ভাবমূর্তি একই, আমরা সবাই তার আদেশ পালন করি। 150 বছর পর নরক থেকে সে ফিরছে খিদে মেটাতে। যদি তারা সানভিকে দিয়ে দেয় তাহলেই একমাত্র বাকিরা বাঁচবে। এটা শুনতেই বিক্রমের মাথায় একটা খেয়াল আসে, এরা প্রত্যেকেই যখন একে অপরের সাথে কানেক্টেড, তাহলে একজনের কিছু হলে বাকিদের উপরেও নিশ্চয়ই এফেক্ট হবে। তাই চন্দন আর ত্রিপাঠীকে আগুনে জ্বালিয়ে দিতেই হক ছটফট করতে থাকে। পুনিয়া ওকে জ্বালাতে গেলে আকবর থামিয়ে দেয়। যতই হোক সে তার ভাই, ও শেষ অবধি অপেক্ষা করবে যদি কোনোভাবে ভাইকে বাঁচানো যায়। এদিকে অজয় কর্নেলের জার্নাল পড়ে জানতে পারে বেতালের শক্তি যে পাবে সে চিরদিনের মতো বেতাল পাহাড়ে বন্দী হয়ে যায়। তখন তাকে মুক্ত করতে হলে পিরিয়ড স্টার্ট হয়নি এমন কোনো মেয়ের যদি পাহাড়ে বলি দেওয়া হয়, তাহলেই সে পূর্ণ শক্তি লাভ করে মুক্তি পাবে। অর্থাৎ এই কারণেই কর্নেলের দরকার সানভিকে। অজয় এটাও জানতে পারে বেতাল যাকে পজেস করে তার চুল সাদা হয়ে যায়, এবং কর্নেল তার সাহায্যেই পুরো সৈন্যদলকে কন্ট্রোল করে। অর্থাৎ এই কারণে ত্যাগী চুল সাদা হয়ে গেছিল। বাস টিমের একজন মেম্বার একটা জম্বিকে শ্যুট করতেই ত্যাগী সজ্ঞানে ফিরে আসে। তার হাবভাব থেকে মনে হচ্ছিল সে কমান্ড দেওয়ার জন্য প্রস্তুত। তখনই বাড়ির সীমান্তে জম্বি আর্মি একে একে আসতে শুরু করে, যেন মৃত্যু তাদের প্রহর গুনছে। তাতে জেগে ওঠার সাথে ত্যাগী পুনরায় পজেস হয়ে যায়। এদিকে পুনিয়া আর প্রধান বুঝতে পারে বৃষ্টির মধ্যে গন্ডি রেখা ধুয়ে যাওয়ায় এখানে কেউ সেফ নয়। তাই সানভিকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালাতে গেলে ত্যাগী মনিটর দেখে জম্বিদের সেই দিকেই যাওয়ার অর্ডার দিতেই জম্বি প্রধানের উপর ঝাঁপিয়ে পড়ে। বিক্রম বেগতিক দেখে পুনিয়াদের বাঁচিয়ে নিলেও প্রধান ভীষণ রকম আহত হয়। এই সুযোগে বিক্রম সানভিকে আলুর সাথে ওই রুমে পাঠিয়ে দেয় যেখানে শকুন্তলাকে রাখা হয়েছিল। আলু যাওয়ার আগে বলে যায় সে বা বিক্রম ছাড়া সানভি কারোর কথায় যেন দরজা না খোলে। তখনই সানভি ওর হাতে ডেটোনেটর ধরিয়ে একটা বড় রহস্য রিভিল করে, যে সকালে ওই বিস্ফোরণ গ্রামের লোকেরা নয় বরং বাবা আর ভানু আঙ্কেল করেছিল, যেটা ও নিজের চোখে দেখেছে। এদিকে প্রধান মারা যাওয়ায় পুনিয়া ওর বডি জ্বালিয়ে দিলে আকবরকেও বলে মায়া কাটিয়ে যেন হকের সাথেও একই জিনিস করে। সেই মতো বুকে পাথর রেখে আকবর হককে মেরে আগুনে জ্বালিয়ে দেয়। ততক্ষণে পজেস ত্যাগী বিক্রমকে ম্যানিপুলেট করে আলুকে গ্রেফতার করে সানভিকে ওর কাছে নিয়ে আসতে বলে। কিন্তু তখনই আলু চলে আসলে বিক্রম সম্বিত ফিরে পেতেই অজয় ও ত্যাগীর মিলিত করাপশন, আদিবাসীদের মিথ্যে বলে নকশাল প্রমাণিত করা এবং গ্রামে বিস্ফোরণের ঘটনা জানিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ত্যাগীর নির্দেশে জম্বিরা পুরো ব্যারাক তখন ঘিরে ফেলে। শুরু হয় গুলিবর্ষণ। এই সুযোগে ত্যাগী পালিয়ে সানভির রুমে এসে তাকে দরজা খুলতে বলে, কিন্তু ও দরজা না খুললে আগমন ঘটে অজয়ের। সে কর্নেলের সাথে ডাইরেক্ট সওদা করতে চাইলে জানায় কর্নেল যদি বেতালের কিছু ক্ষমতা ওকে দেয় তাহলে সানভিকে ওর হাতে তুলে দেবে। কর্নেল সেই মতো সওদায় রাজি হলেও সানভি বাবার কথায় দরজা খুলতে চায় না, কারণ সে ভালো করে বুঝে গেছিল বাবার মতো স্বার্থপর লোক কখনোই তাদের ভালো চায় না। অতঃপর কোনো উপায় না পেলে অজয় ব্যারাকের পিছনের দরজা খুলতে গেলে হঠাৎ সানভি শুনতে পায় ভারী জিনিস ঘষার শব্দ, যেন খুব কষ্টে কেউ সেটাকে টানছে। এদিকে জম্বিদের উপর অনেক বেশি গুলি খরচা হচ্ছিল, তাই বিক্রম বোম মেরে ওদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু এইভাবে কতক্ষণ? তবে কিছুটা সময়ের জন্য রেহাই পেলে মনিটরে অজয় পিছনের দরজা খুলতে গেছে দেখেই আলুকে সেখানে পাঠালে আলু অজয়কে কনফ্রন্ট করে সবার সামনে এই গ্রামের আসল ঘটনা, ত্যাগীকে টাকা দেওয়া ও আদিবাসীদের নকশাল বানিয়ে উৎখাতের ব্যাপারে স্বীকারোক্তি করতে বলে। কিন্তু অসতর্কতার কারণে অজয় সুযোগ পেতে আলুর গলায় ছুরি চালিয়ে দরজা খুলে দেয়। ফলে সব জম্বি ভিতরে ঢোকার সাথে আলুকেও তাদের শিকার বানায়। বিক্রম সবাইকে অস্ত্রাগারে আসতে বললে পুনিয়া আর আকবর বাথরুমে ফেঁসে যায়। বিক্রমরা জম্বিদের থেকে কোনো রকমে বেঁচে সানভিকে দরজা খুলতে বললে ভিতর থেকে কেউ একজন তার মায়ের কণ্ঠস্বরে বলছিল, বাবু দরজা খুলিস না, বাইরে সবাই খারাপ, ওদের একদম ঢুকতে দিবি না।
তখনই বিক্রম খেয়াল করে বাইরে বসে থাকা ত্যাগী এতক্ষণ সানভিকে ভ্রমের মধ্যে রেখেছিল, তাই ওর মাথায় মেরে অজ্ঞান করে দিতেই ভিতরে শকুন্তলার আওয়াজ থেমে যায়। তখনই দেখা যায় শকুন্তলাকে ভয়ানক রূপে বেরিয়ে আসতে। মাকে দেখে ভয় দরজা খুলতে বিক্রম সানভিকে বাঁচিয়ে শকুন্তলাকে তৎক্ষণাৎ আগুনে পুড়িয়ে ফেলে। আর এদিকে দেখা যায় অজয়কে একা টানেলে প্রবেশ করতে। তখন আকবর আর পুনিয়া বাথরুমে প্রহর গুনছে। তাড়াহুড়োর মাথায় ওয়াকিটাও পড়ে গেছে ওপারে। আর অন্যদিকে বিক্রম, ত্যাগী, ভানু আর সানভি। বিক্রম চেষ্টা করে পজিশনে থাকা ত্যাগীর সাথে কথা বলতে, কিন্তু কর্নেলের প্রভাবে বিক্রম সম্মোহিত হয়ে পড়ে। সে বলে, তুমি একজন বাধ্য সৈনিক, আমার কথা শুনে চলো। তুমি এই ত্যাগীর থেকে অনেক আলাদা, আমায় সুযোগ দাও তোমার কাঁধে আসতে। বিক্রম একভাবে ওর কথা শুনে যাচ্ছে দেখেই তখনই ভানু আর সানভি ত্যাগীকে ঢেকে ফেলতে বিক্রমের ভ্রম কেটে যায়। ত্যাগী বলে, তোদের কি মনে হয় এখান থেকে পালাতে পারবি? কর্নেল এখন শুধু মুক্তির প্রহর গুনছে। ইতিমধ্যে পুনিয়া আকবরের থেকে সাহস করে বন্দুক নিয়ে কোনো ক্রমে গেটের ওপারে থাকা ওয়াকি আনতে সক্ষম হলে বিক্রমকে তাদের পজিশন জানায়। কিন্তু ওরা বেরোবে কি করে? তখন ভানু বলে, স্যার, এটা আগে অস্ত্রাগার ছিল, কামান, গোলা বারুদ সবই তো আছে। আর আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজের টপ স্টুডেন্ট। একসময় নিজের কামান তো অনেক চালিয়েছি, একবার চেষ্টা করেই দেখি না ব্রিটিশদের সেই পুরনো কামান ঠিক করতে পারি কিনা। ওরা লেগে পড়লো কামান ঠিক করার কাজে। অল্প সময়ের মধ্যে ভানুর কারিগরি বিদ্যা কামানটাকে একবার চলার মতো যোগ্য করে তোলে। এরপর ঠিক প্ল্যান মতো স্মোক ছড়িয়ে দরজা খুললে জম্বিগুলো হুড়মুড়িয়ে ঢুকতেই কামানের এটাই সুযোগ। ত্যাগীকে ওখানে বন্দি করে বাথরুম থেকে উদ্ধার করলো পুনিয়াদের। তবে বাইরে আসতেই নজর পড়ল আলুর ওয়াকিতে। সে আলুকে কথা দিয়েছিল কর্নেলকে শেষ না করা অবধি সে কোথাও যাবে না, তাই এখন সময় এসছে বন্ধুর কথা রাখার। পুনিয়া বলে, গ্রামের বৈঠকখানায় আমাদের কাজে লাগার মতো কিছু দরকারি জিনিস রয়েছে, সবার আগে ওখানে আমাদের পৌঁছতে হবে। সেই মতো অন্ধকারে নাইট ভিশন ইউজ করে নিঃশব্দে শুরু করলো যাত্রা। তবে কিছু দূর আসতেই বিক্রম থমকে যায়, কারণ অন্ধকারে সবার অজান্তে ওদের পিছু নিয়েছে আলু। কিন্তু সঠিক সময় বিক্রম নিজের প্রিয় বন্ধুকে আগুনে জ্বালিয়ে শেষ বিদায় দিয়ে রওনা দিল গন্তব্যে। বৈঠকখানায় পৌঁছলে পুনিয়া একটা কাপড়ে মোড়া পুতুল দেখিয়ে বলে, আমরা চাইলে এটাকে সাজিয়ে ভিতরে বারুদ ভরে বিতালকে সানভির জায়গায় টোপ ফেলতে পারি, যদি কাজে লেগে যায়। ইতিমধ্যে সবকিছুর থেকে অজানা মিনিস্টারের সিকিউরিটি টিমে দুজন ঘটনাস্থলে আসলে বিক্রম আকবর ও পুনিয়াকে দায়িত্ব দেয় ওদের দুজনকে বাঁচিয়ে সানভি সহ সেফ জায়গায় পৌঁছতে। আর বিক্রম যাবে বেতাল পাহাড়ে। সেই মতো প্ল্যানিং হলেও পুনিয়াদের বাঁচানোর আগেই দুজন গার্ড মারা পড়ে। ফলে নিজেদের বাঁচানোর জন্য এরা দুজন গাড়িতে ঢুকে দরজা ভিতর থেকে লক করে দেয়। এদিকে ভানু পুতুল তৈরি করার জন্য বাইরে কাপড় আনতে গেলে ত্যাগী ওকে মেরে বিক্রমকে পুনরায় সম্মোহিত করে পজেস করে ফেললে সব জম্বি বেতাল পাহাড়ে ফিরতে থাকে। পুনিয়ারা সুযোগ পেয়ে বৈঠকখানায় আসলে দেখে ত্যাগী ছাড়া কেউ নেই। সে বলছে, কর্নেল আমায় শেষমেশ ছেড়েই দিল। এতদিন ভাবতাম আমি একজন ভালো সিপাহী, কিন্তু আজ আমি নিজের বিবেকের কাছে ছোট হয়ে গেছি। কথাটা শেষ করতেই সে নিজেকে গুলি করল। পুনিয়া পুতুলটা পড়ে থাকতে দেখে বুঝে যায় তাদের অগোচরে কি হয়েছে, কারণ পজেস বিক্রম বেতাল পাহাড়ে সানভিকে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য। সানভি তারও স্বরে চিৎকার করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সব বিফলে। টানেলে দেখা যায় বেতাল অজয়কে বন্দি করে রেখেছে। বিক্রম সানভির গলায় ছুরি ঠেকিয়ে ধরলে সানভি চিৎকার করে ওকে সজ্ঞানে রাখার চেষ্টা করলে গহীন অন্ধকার থেকে বেরিয়ে আসে অভিশপ্ত কর্নেল। কানে কানে বলল, ওকে বল তুই সেদিন কি করেছিলিস, তুই কেমন মানুষ সেটা কেউ জানে? তখনই দেখানো হয় বিক্রম ও লাস্ট মিশন সমীর নিবাস এনকাউন্টারে গ্রামে বেঁচে থাকা শেষ বাচ্চা মেয়েটাকে ছেড়ে দেয়নি, বরং ত্যাগীর অর্ডারে গুলি করে মেরে ফেলেছিল। সে কোনো হিরো নয়, বরং মিথ্যের আড়ালে জড়ানো একটা অমানুষ। সেদিন যেমন কোনো কিছু না ভেবে সে আদেশ পালন করেছিল, তাই আজ সময় এসছে জীবনের লাস্ট আদেশ পালন করা। ছুরিটা প্রায় সানভির গলা স্পর্শ করে ফেলেছে। মনে পড়ে যাচ্ছে আলুকে দেওয়া কথা, কিভাবে ত্যাগীর কথা শুনে এই গ্রামের নির্দোষ মানুষগুলোকে সে মেরেছে। সেদিন ওই বাচ্চাটাকে মেরে মিথ্যে হিরো সাজানো হয়েছিল, কিন্তু আজ সেটা আর হবে না। তখন এই ছুরিটা বিক্রম কর্নেলের চোখে ঢুকিয়ে দিতেই আকবর আর পুনিয়া গাড়ি নিয়ে জম্বিদের মারতে মারতে টানেলের ভিতর প্রবেশ করে। একে একে বিক্রম কর্নেলের বুকে গুলির পুরো রাউন্ড শেষ করছে।
কিন্তু তখনই কর্নেল বিক্রমের গলা কামড়ে সব জম্বি ওর উপর ছেড়ে দেয়। বিক্রম শেষ নিঃশ্বাস অবধি তাদের সাথে লড়াই করে যায় সানভিকে বাঁচানোর জন্য। শেষবারের মতন বলল, তোমার বাবার হাতে বোম রয়েছে, এখান থেকে পালিয়ে ডেটোনেটরের সুইচ টেপো। সানভি ভয় স্থির হয়ে চোখের সামনে দেখছে বিক্রমকে ছিঁড়ে খেতে। অবশেষে কোনো উপায় না থাকায় সুইচ টিপতেই সব শেষ। ভয়ার্তভাবে পুনিয়া দাঁড়িয়ে। তখনই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে সানভিকে বেরিয়ে আসতে দেখে আকবর দ্রুত ওকে নিয়ে গাড়িতে উঠে বসল। ততক্ষণে সকাল হয়ে গেছে। আজকে সূর্যোদয় যেন অভিশপ্ত রাতের পর এক নতুন যুগের সূচনা করল। গাড়ি ছুটে চলল অভিশপ্ত ক্যাম্পা জঙ্গলের মধ্যে দিয়ে। সানভি একে একে উল্টে যাচ্ছে কর্নেলের জার্নাল। পাতায় লেখা, বেতাল পাহাড়ের ওই টানেল কোনোভাবে নষ্ট হলে বেতালের অভিশাপ ছড়িয়ে পড়বে। ওর ডাকে জেগে উঠবে বেতালের সমসাময়িক সকল মৃতেরা। এই কথা শোনার পর আকবর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াকিতে খবর দিল, উই আর দ্য লাস্ট সার্ভাইভার্স অফ বাস স্কোয়াড, উই নিড ইমিডিয়েট ব্যাকআপ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসছো বা সাবস্ক্রাইব করোনি, তারা এইরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব